সুপ্রভাত, কেমন আছো সবাই? কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা ভিডিও শুরু করছি। হাতে শাখা পলাটা পেয়ে আমি যে কি বিশাল খুশি কি বলবো। হতে পারে কম সোনার মধ্যে, তারপরেও কিন্তু আমার একটা স্বপ্ন পূরণ বলতে পারো। অনেক দিন থেকেই ইচ্ছে করছিল। অনেকেই কমেন্ট করেছো ভালো লাগছে, অনেকেই ভালো লাগছে না। দেখো, ভালো লাগাটা একান্তই নিজের ব্যক্তিগত ব্যাপার। তোমরা তোমাদের মতামত জানিয়েছো আর আমি আমার মতামত আমার ভিডিওতে জানিয়েছি। হ্যাঁ, আমার ভীষণই ভালো লেগেছে। তবে বর যদি বলতো ভালো লাগছে তাহলে আরও বেশি ভালো লাগতো। ও যখন বলছে ভালো লাগছে না তখন মনটা একটু খারাপ হয়েছে। তো ওটা আমি ওর অভ্যেসের মধ্যেই ফেললাম। কোনো কিছুই মানে ভালো লাগলেও খুব একটা বলতে চায় না। যেমন ধরো রান্নাই বলো বা আমাকেই বলো, কোনো রকম সেজে গুজে যদি থাকি তারপরেও কোনো দিনও ভালো বলে না। তো এই জন্য আমি ভাবি এটা ওর অভ্যেস। তো অতটাও ওই জিনিসটাকে আমি অতটা মানে ধরি না আর কি। যাই হোক, তোমরা তোমাদের মতামত দিয়েছো আর আমার মতামতটা আমার ভিডিওর মাধ্যমে জানতে পেরেছো। তো জিনিস তো দেখো, আজকে কিনলাম এই জিনিস যে সারা জীবন আমি থাকবে সেটা কিন্তু নয়, তাই না? ভালো লেগেছে, কিনেছি। আরও কিছু বানাতে দেওয়া হয়েছে, তো সেটা পরপর তোমাদের সাথে আমি শেয়ার করব। সরি, কিছু নয়, আরও একটা জিনিস বানাতে দেওয়া হয়েছে। তো যাই হোক, সকাল সকাল এই ঘরটাকে আগে গুছিয়ে নিলাম। গুছিয়ে এবারে হচ্ছে উঠোন বাড়িঘর ঝাড় দিয়ে নেব। আর কিছু ভেজা কাপড় রয়েছে, সেগুলোকেও তারে আমি মেলে দেবো। প্রত্যেক দিনই ভাবি যে একটু সকাল সকাল উঠবো, একটু সকাল সকাল উঠবো। মোটামুটি 5টার দিকে উঠলেও আমার সমস্ত কাজ হয়ে যাবে বাচ্চা কাচ্চা ওঠার আগে। তারপরে বাচ্চা কাচ্চা উঠলে তো ধরো কাজ হয় না, ওদেরকে নিয়েই আমাকে কাজগুলো সারতে হয়। আর তাও এখন অনেকটা হেল্প হয়েছে, জানো তো। খুশ কিন্তু এখন বসেই থাকে। মানে মাটিতে যদি ওকে বসিয়ে রাখি, আমি বসিয়ে রেখে অনেক কাজ করতে পারি। এখনও যেহেতু দাঁড়াটা ভালোভাবে শেখেনি, মানে ধরে দাঁড়াতে পারে, মানে হাঁটাটা যেহেতু শেখেনি, তো এখন একটু চিন্তা কম। হাঁটা শিখলে আবার চিন্তা হবে যে পড়ে যাবে। হ্যাঁ, এটা তো প্রথমবার নয়, দ্বিতীয়বার এক্সপিরিয়েন্স আমার। হাঁটা শিখলে কিন্তু বাচ্চাদের ভীষণ অসুবিধা হয় আর কি, কারণ তখন চোখে চোখে রাখতে হয়, ধরে রাখতে হয়। আর এখন যেহেতু একাই হামাগুড়ি কাটতে পারে, আবার যখন পুরোপুরি হাঁটা শিখে যাবে তখন আর চিন্তা নেই। মানে এখন যেহেতু আদো হাঁটে, তো একটু কিন্তু চিন্তা আছেই, তাই না বলো? আর যখন পুরোটা শিখে যাবে তখন অত চিন্তা নেই। তো এখানে দেখো কিছু মাটি, আমি কিন্তু মাটি ফেলি না, মাটিগুলোই দেখো এখানে দিয়ে দিলাম। আর পাতাগুলোকে দেখো ঝাড় দিয়ে আমি ওই পাশে নিয়ে গেলাম। আর যে মাটিগুলো আছে এগুলো না মানে ভেতর থেকে কেঁচো আর কি খুঁড়ে বার করে। এই মাটিগুলো কিন্তু খুবই উর্বর হয়। মানে ওই ফুল গাছের গোড়ে গোল গোল মানে নাড়ুর মতন কিছু মাটির দালা একদম হয়ে থাকে আর কি। তো সেগুলোকে ঝাড় দিয়ে আমি মাটিগুলোকে ওইখানে রেখে দিলাম। আর এবারে সেই ভেজা কাপড়গুলোকে কিন্তু আমি মেলে দিচ্ছি। অনেকেই আমার এই বাড়িটা দেখে, বলে পুরো ছবির মতন। যখন আমি মোবাইলে ভিডিও করি, সত্যি আমার বাড়িটা ছবির মতন, আর মনে হয় অনেকটা জায়গা জুড়ে আছে। আর যখন কেউ আমার বাড়িতে আসে তখন বলে, এই বাবা, মোবাইলে এত বড় দেখি, বাড়িটা মানে বাড়ির জায়গাটা এত ছোট। ওই 0.5 করলে অনেকটাই বড় দেখায়, বুঝতে পারলে? তো এবারে দেখো আমার ওদিকে কাপড় ঠাপড় মেলা হয়ে গেছে। আমি এবারে এই যে কলপাটটা ধুয়ে নিচ্ছি। এটা কিন্তু আমার রোজকার একটা অভ্যেস। কলের পাড় না ধুলে, মানে ঘরের সাথে যেহেতু কলের পাড়টা অ্যাটাচ করা, তাই বালি হয়ে যায়, তাই আমি সুন্দর করে ধুয়ে দিই। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। ওই বাবারে কি গরম রে! সকাল সকাল বিয়ের কার্ড দেখাচ্ছি তোমাদের। আমার ননাসের ছেলের বিয়ে, দীপিকা দিভাইয়ের যে নিজের ননাস, মানে আমাদেরও ননাসের ছেলের বিয়ে। মানে আমি মামি শাশুড়ি হয়ে গেলাম, দীপিকা দিভাই মামি শাশুড়ি হয়ে গেলাম। মোদ্দা কথা এটাই, শাশুড়ি মা হয়ে গেছি। তো সেক্ষেত্রে কি বলবো, যাই হোক, আমরা সবাই মিলে যাব। এই বুধবারে হচ্ছে বিয়ে। চলো, বিয়ের নিমন্ত্রণ পেয়ে গেলাম। সকাল সকাল সবার জন্য মানে জলখাবার লাল চা। দুধ নেই আজকে, কারণ আগের দিন বাড়িতে ছিলাম তাই দুধ নেওয়া হয়নি। খুশের স্যারলেক্স আর 3 জনের জন্য লাল চা নিয়ে বসলাম। তো এখানে দেখো বন্ধুরা, এত সুন্দর দই হয়েছে। সেদিন বাড়িতে যাবো, সেদিন তো ভাবতে পারিনি। রেস্টুরেন্ট থেকে ভাবছি বাড়িতেই চলে আসবো, তো ও বললো চলো ওই বাড়িতে যাই। তো তারপর গেলাম, রাত থেকে গেলাম। যাই হোক, দুধটা এত সুন্দর দই হয়েছে, মানে তোমাদের কেটে একটু দেখাই, দাঁড়াও। ওর বাবাকে বললাম মুড়ি দিয়ে খাবে, দেখো কি সুন্দর যে হয়েছে। এই যে বেশি একটা হয় নাই, বাট খুব সুন্দর হয়েছে দইটা। যে অনেক জল নিয়ে নিলাম, একটুখানি দই মুড়ি। হ্যাঁ, আমরা তো মুড়ি অত খাই না, দই মুড়ি এসব খুব কমই খাই। তো আজকে দেখো একটুখানি নিলাম, মানে দই আছে জন্যই মুড়িটা নিলাম আর কি। তো আয়ুষও বলছে খাবে, দেখি খেয়ে দেখ কেমন।
করলাম, চলে এসেছে আয়ুষের টিউশন টিচার, তো টিনের ঘরে বসেছে। তো ভাবলাম ওই ঘর মুছে পূজা দিব, থাক আগে পড়াক, তারপরে আমি ততক্ষণে এদিকের কাজগুলো সারি। দেখো বাসন এক গাদা, এই বাসনগুলো গুছাতে হবে, এখনও গুছাইনি। তারপরে বিছানা উঠাবো, ভাত বসাবো। খুশকে একটু সময়ের জন্য ওইদিকে আমার এক দেওরকে দিয়ে আসলাম, এখনই চলে আসবে। খুশ থাকলে তো কাজই করতে পারবো না। তার মধ্যে আয়ুষের বাবা আমাদের টাইলস আনতে যাবে, কিছু টাইলসের প্রয়োজন আছে, তো টাইলস আনতে যাবে। আর হচ্ছে আর কি যেন কাজের জন্য একটু ফালাকাটায় যাবে। আর মাকে বললাম, মানে ভাইকে নিয়ে ডাক্তার এখানে যাওয়ার কথা ছিল আয়ুষের বাবাও ডাক্তার দেখাতো, কিন্তু ওর বলে এখন কমে গেছে বুকের ব্যথা, তাই বলে যাবে না। তো আমি বললাম তাহলে এক কাজ করো, তাহলে ভাইকে মা নিয়ে যাক। তো মাকে দিয়ে পাঠালাম ভাইকে, যাতে ডাক্তারটা দেখিয়ে আসে মা। আর আয়ুষের বাবা যাবে ফালাকাটায়। তো চলো এবারে হচ্ছে বাসনগুলো ধুই, নাকে মুখে মানে কি বলো, এত কাজ এখন, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। চলো, আমার ঘুম পাচ্ছে, ঘুম, আজকে এডিটিং হয়নি। তো আর শাখাটা কিন্তু ভালোই লাগছে বলো আমার হাতে, মনে হচ্ছে যেন আমার জন্যই বানিয়েছে। সিরিয়াসলি ভালোই লাগছে। ঘুরে যায় শাখাটা, একটু দেখাবো। আরে জ্বালা, আমি এটার সাথে চিকন শাখাটা পড়েছি ওর বলাতে, ও না বললে পড়তাম না। ও সিঙ্গেলই ভালো লাগে শাখাটা, বাট ও বলেছে বলে সিঙ্গেল একটা শাখা পড়ো, হাতটা কেমন ফাঁকা ফাঁকা লাগে, তাই একটা শাখা পড়েছি। যাই হোক, এটাও ভালো লাগছে, খারাপ লাগছে না। চলো চলো, কাজের শেষ নেই, এত বক বক করলে আর হয়ে গেছে সারাটা দিন, মানে অনেক লেট হয়ে যাবে কাজের আর কি। তো এখানে দেখতেই পাচ্ছ এক গাদা বাসন একদম বেসিনের সামনে পড়ে আছে। যেহেতু বেসিনটা হয়েছে, মানে সিঙ্কটা হয়েছে, সরি, কলের পাড়ে আর যেতে ইচ্ছে করে না মানুষ, কি না তাই না? যে মানুষটা কলের পাড়ে রোদে পুড়ে বৃষ্টিতে বসে বসে বাসন মাজতো, সে আজ ঘরে বসে বাসন মাজছে। মানে এমনও দিন দেখবো আমি জীবনে কখনো ভাবিনি, সত্যি বলছি। মানে কপালে এতটা সুখ লেখা থাকবে, আমার কাছে এটাই অনেক। এই মানে এত সুখ লেখা থাকবে যে আমি সত্যিই ভাবতে পারিনি। ঘরে ফ্রিজ, এখন শুধু বারান্দায় হচ্ছে ইন্ডাকশন ওভেনে রান্না, ফ্রিজ, সিঙ্ক, তারপরে এরকমভাবে যে আমি মানে আমার দিনটা মানে এরকম হবে আমি ভাবতে পারিনি। তারপরে সবাই বলেছো বারান্দায় গ্রিল লাগিয়ে নাও বা বারান্দার ছাদটা একটু বাড়িয়ে দাও, তাহলে বৃষ্টির জল আসবে না। এইগুলো হয়ে গেল তো ওরে, আর আমার বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই নেই বৃষ্টির দিনে। পাড়ালাম ঘুম, খুব কান্নাকাটি করছিল। হ্যাঁ, আর এদিকে ও ভাতটা নামালো, আবার মাছটা ভাজা করছে, আর আমার তো এদিকে অন্ধকার, ফ্রিজটা গোছাচ্ছি, ফ্রিজ পরিষ্কার করছি, ফ্রিজের যা সমস্ত আছে সব কিছু বার করেছি। ফ্রিজটা অফ করা আছে, এই যে আমি পরিষ্কার করছিলাম, কবে থেকে ফ্রিজটা পরিষ্কার করতে পারি না। এই ফ্রিজটা পরিষ্কার করছিলাম, একদম ছোটো ছোটো গুড়ি গুড়ি পোকা ফ্রিজের ভিতরে ঢুকে, খুব বাজে লাগে। টাইলস আনতে যাবে তো এখন আর কেমন করে যায় দেখি, যদি বিকালে ফাঁকা হয়। এখন তো একবারে যে অবস্থা, এইভাবে চলে গেলে আমি এটা কাজই করতে পারবো না। চলো, বাজার থেকে এনেছে মাছ রুই মাছ। আমি ভেবেছি শর্টকাট একটা তরকারি করব, বাজারে গিয়ে ফোন করতে থাকে কি আনবো, আর আমিও ঘর থেকে বলতে পারি না যে কি নেবে, তাই আমি বাজারে যেটা চোখে দেখবে ভালো সেটাই নিয়ে আসো। তো এখানেও নিয়ে এসেছিলো মাছের ডিম আর রুই মাছ খেতেই চায় না, তারপরেও রুই মাছ এনেছে কালকে। মাছের ডিমটা ভাজবে এখন, আর মাছের ঝোল করবে। তো ওইদিকে যদি ও করে, আমি তাহলে এদিকে যেই কাজগুলো আছে, মানে রান্নাটা যদি একটু দেখে, তা আমি এদিকে বাকি কাজগুলো করতে পারবো। এইদিকে দেখি সবজি তো অনেকটাই প্রায় নষ্ট হয়ে গেছে, বেগুন 2-3টে নষ্ট হয়েছে, তাই বেগুনগুলোকে ফেলে দিলাম। আর পটলও পেকে গেছে, পটলগুলো দেখো, তাই পটলটা ভাবছি মাছের ঝোলে দেব। মাছের ঝোলে পটল কারা কারা খেয়েছো কমেন্ট করো। আমরা খাই, তবে খুব কম, আলু দিয়েই বেশিরভাগ খাই, আলু ডাঁটা বা ঝিঙে। তো পটলটা যেহেতু নষ্ট হয়ে যাবে, তাই পটল দিয়ে মাছের ঝোল দিয়ে খাবো। ওখান থেকে উঠে খিদে পেয়ে গেছে, কালকে রাত্রে ভাত খাইনি রাগ করে, তাই না? খুব রাগ, না খুব রাগ। আবার কেমন করে দেখে, দেখো মুখটা দেখো না। এখন কি দিয়ে খাও? এখন রাগ কমে গেছে বাবা, রাগটা কমে গেছে, একটু কমেছে না, 20% কমছে না, আর 50% আছে না, 80% আছে না? তাহলে ওই রাগটাতে কী করবা? দুপুরে ভাত খাবা না? ও তাহলে এখন ভাত খাচ্ছ, 20% কমছে দেখে। আচ্ছা খাও, খেয়ে কী করবা? সাইকেল চালাবা, অল্প চালাবা, হ্যাঁ? খেয়ে আগে ওষুধটা খাও, হ্যাঁ? তো এখানে আমি তো সবজি কাটতে বসলাম বন্ধুরা, হঠাৎ করেই একটা প্ল্যান হলো আমাদের। তার আগে দেখাই কি কি রান্না হচ্ছে এখানে। এই যে তিতা করলা ভাজা, বড়টা,
আর এখানে মাছের ডিম, মাছটা তো ভাজলো, আর এখানে অল্প মাছের তেল আছে। এখনও কিন্তু আমি বাসন ধরতে পারিনি, এগুলো বাসন ধুবো। তার আগে বলি, আয়ুষের বাবা গেল, যেটা সকালে প্ল্যান করেছিল যে বের হবে টাইলসের জন্য প্লাস হচ্ছে দরজার মিস্ত্রির জন্য, তো ওকে জোর করেই পাঠালাম। মানে কি বলতো, যেতে চাইনি কেন, বাবুটা একা উঠে কান্না করবে, রান্না হবে না, খাওয়া হবে না। তো আমি বললাম না, আমার আর ভালোই লাগছে না, এই বাথরুমটা একদম প্রপারলি কোন দিন হবে, তারপরে শুনি আমার শান্তি, বুঝতে পারলে? তো জোর করেই পাঠালাম যে যাও, কি হয় হয়, রান্না যদি তাতে না হয় কোনো সমস্যা নেই, মাছ ভাজা হয়েছে তো, মাছ ভাজা দিয়েও খেতে পারবো। আমি করতে থাকি, যতক্ষণ খুশ না উঠবে আমি না রান্না করবোই। তো ওকে জোর করেই পাঠালাম। তো ওই যে এখন গেল। আর হচ্ছে একটা দাদা এসেছিলো, কালকে আমাদের ঘরের পেছনটা প্লাস্টার হবে, তো সেই দাদা এসেছিলো, তো দাদা দেখলো জল ঠল দিবে কালকে। ফাইনালি ঘরের পেছনটাও প্লাস্টার করে ফেলছে, মানে যা করবো এখন তাড়াতাড়ি করবো, কোনো লেট নেই, মিস্ত্রি থাকলে কোনো লেট নেই একদম। ঠিক আছে, তো চলো। ওইদিকে তো ও চলে গেল, আমি ভাবিনি যে মাছের ঝোলটাও আমি করতে পারবো। খুশকে ঘুম পাড়িয়েছি, ভাবছি যে খুশটা হয়তো উঠে পড়বে। তো এইভাবেই কিন্তু আমাদের দিনগুলো কাটে, মানে খুশ একটু ঘুমালে মনে হয় যেন রাজ্যের কাজ সারি, কিন্তু কোনো সময় বেশি ঘুমায়, কোনো সময় ঘুমাই না। কোনো সময় দেখবে আধা ঘন্টা 45 মিনিটে উঠে পড়ে, কোনো সময় আবার 3-4 ঘন্টায় একবারে ঘুমায়। মানে ওর পেট ভরা থাকলে স্নান করিয়ে দিলেও একদম নিশ্চিন্তে ঘুমায়। কিন্তু সকালে কোনো কোনো সময় এইটুকু সময় দেয় না যে ওকে এই কাজগুলো করাবো। মানে ঘুম থেকে উঠে, মানে ধরো সকাল সকাল উঠে তো 6টা 6:30, তো আয়ুষকে রেডি করতে করতে ওইদিকে আবার ওর খাওয়ার সময় হয়ে যায়, ওকে খাইয়ে দাইয়ে তখন আবার একবার ঘুমায় 9টা 9:30-র দিকে। তো এই হচ্ছে ব্যাপার। যদি ওকে একদম স্নান টান করিয়ে 11টার মধ্যে ঘুম পাড়াতে পারি তাহলে কিন্তু অনেকক্ষণ ঘুমায়, কিন্তু ও 11টা অবধি থাকেই না, কোনো সময় 9টা 9:30 দিয়েই, মানে আয়ুষও যায়, তার 1-1.5 ঘন্টা পর ও ঘুমিয়ে পড়ে। 10টা 10:30টাও এরকম হয়। তো তখন তো আর স্নান খাওয়া দাওয়ার সময়টা দেয় না। বাবা আমরাও তো বাড়িতে থাকি না, পরে কে দেখবে? আচ্ছা নিয়ে দুই ভাইয়ের ঝগড়া, ওই যে কান্না করছে দেখো ঘরে, ওই দেখো। তো বন্ধুরা, তোমরা তো জানো আমাদের বাড়িতে যে কোনো পশুই আনি না কেন, যেটা আয়ুষের বাবার বলে আর কি, ও আগেও অনেক রকম পাখি পশু এনেছিল, তো সেইভাবে রাখতে পারিনি। তো সেই জন্য কী বলো তো, প্রথমে মনটা চাইলো রাখি, কিন্তু তারপরে আবার ভাবলাম যে না, ভয় লাগে খুব। তো আমরা তো একটা প্রতিজ্ঞা নিয়েছি বাড়িতে আর কোনো দিন কোনো পেট আনবো না আর কি, বা পাখি বলো পশু বলো কোনো কিছু আনবো না। তো সেই হিসেবে আমারও খুব কষ্ট লাগছে, ওকে বুঝাচ্ছে আয়ুষকে, বাবা তুমি তো জানো পাপা তোমাকে বলেছে। আনলি কাঁঠাল? বনি কাঁঠাল দিল, বনির মা কেটেছে, কালকে বানাবো, আজকে আর বানাবো না। এখানে পটল আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে, মশলা কড়াই ছিল আমার, তাই এই মশলাতেই দিয়ে দিলাম। তো যেটা বলছিলাম, তো ওই জন্য আর রাখলাম না। ওই যে বাবান কান্না করছে, এদিকে আয়ুষ রাখবে, মানে ছোট্ট প্যাঁচার বাচ্চাটাকে, একটা বাচ্চা পেয়েছে, ওই ঝড়ে গাছ থেকে হয়তো পড়েছে। বাবানও কান্না করছে, আয়ুষও কান্না করছে, কেউই তো বোঝে না। তো আয়ুষটা তাও একটু বোঝে, বড় হয়ে, বাবান আর আয়ুষের বয়স সমান, আয়ুষ খালি 3 মাসের বড়। তো আয়ুষকে বোঝালাম, আয়ুষের মনে কিন্তু একটা ওই ভয় কিন্তু রয়েছে, সেই জন্য ও একটু চুপ হলো, কিন্তু তাও মনটা খারাপ আছে, চুপ করে বসে আছে। তা বাবানকে দিলাম আর কি পেঁচার বাচ্চাটা। মাছের ঝোলটা দেখো আলু পটল দিয়ে, কোনো মশলা ছাড়া, মানে অল্প একটু ফ্রিজে মশলা বাটা ছিল, আদা রসুন পেঁয়াজ অল্প করে বাটা ছিল, একদম যা ছিল তাই। আর মশলা রেডি করলেও বাটলাম না দেখো, কারণ ফ্রিজে মশলা ছিল বাটা, তো ওটা দিয়ে করলাম। ভাবতে পারিনি যে এতটা টেস্টি হবে, মানে একদম অন্যরকম হয়েছে, কারণ সচরাচর ওই মশলাগুলো আমরা ঝোলে দিই না। তো মশলাটা বেঁচেছিল বলে দিয়েছি। কিসের যেন মশলা বেঁচেছিল মনে পড়ছে না, ও মাংসের মশলা, হ্যাঁ সেদিন মাংস বানানো হয়েছিল। আর এখানে একটুখানি সময় বেঁচে আছে, মানে আয়ুষ এখনও, খুশ এখনও উঠেনি, তো একটু আম কাটলাম। কালকে জানো তো মা যখন বানিয়েছিল এত টেস্ট হয়েছে, তো ভাবলাম না আমিও একটু বানাই, তাই এই যে একটু আমের টক করবো পাতলা করে। যাই হোক, ভোটের পরের দিন একটা ভিডিও ছেড়েছিলাম, চাইলে তখনই রিপ্লাইটা দিতে পারতাম, কিন্তু দেইনি। ভাবছিলাম ব্যাপারটা হয়তো চুপ হয়ে যাবে, কিন্তু না, দিনের পর দিন ফেসবুক বলো, ইউটিউব বলো, ইনস্টাগ্রাম বলো, সব জায়গা থেকেই বিভিন্নভাবে ব্যঙ্গ করা হচ্ছে। মানে আমি সাধারণ একটুখানি জয় শ্রীরাম লিখেছিলাম একটা পোস্টের মধ্যে, ইউটিউবেও লিখেছি, ফেসবুকেও লিখেছি, আর ইনস্টাগ্রামেও লিখেছি। দেখো, জয় শ্রীরাম বলাটা কোনো রকম পাপ নয়,
প্রথমত এটা শ্রীরাম, আমাদের সনাতনী ধর্ম যারা আছে সবাই শ্রীরাম বলতে পারে, সে যেই পার্টি করুক না। দ্বিতীয় কথা, যেহেতু আমাদের সরকার এখন বিজেপি সরকার, আমরা সবাই জানি, তো সেক্ষেত্রে আমাদের এটা বলার মানে কি বলবো, আমরা বলতেই পারি, এটা নিজস্ব ব্যাপার। আর তৃতীয়ত, এখানে হিন্দু মুসলিমের প্রশ্ন আসছে কোথার থেকে? আমি মুসলিমকে সত্যিই ঘৃণা করি, মুসলিমকে দেখতে পারি না, মুসলিমদের ছোট বলি, প্রত্যেকবার মুসলিমদের অপমান করি। ঠিক এরকম কমেন্ট আমার কমেন্ট বক্সে ভরেই যাচ্ছে, ফেসবুকে তো বেশি। তো যাই হোক, এবারে বলতে চাই যে আমার ভিডিওতে আমি কোথাও হিন্দু মুসলিম নিয়ে কথা বলিনি, বা এটাও বলিনি যে আমি মুসলিমকে হিংসা করি বা ঘৃণা করি বা দেখতে পারি না, এরকম কিন্তু কিছু বলিনি। দেখো, তোমাদের কি বলবো, ভেতরের ধারণাটাকে বদলাও। আমরা দেশটাকে আমরা একটু পাল্টাতে চেয়েছি। কি পাল্টাতে চেয়েছি? সরকার পাল্টাতে চেয়েছি। হিন্দু মুসলিমকে না বলেছি যে আলাদা হতে, বা হিন্দু মুসলিম বা মুসলিমকে এদেশ ছেড়ে চলে যেতে, এটা কিন্তু কেউ বলা হয়নি, তাই না? এই ভারতবর্ষটা তোমরা সবাই জানো, বিভিন্ন জাতির মানুষ আমরা একসাথে থাকি এই ভারতবর্ষে, তাই না? এই ভিন্ন ধর্মের মানুষ আমরা এই ভারতবর্ষে থাকি। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ যারা যারা আছে সবাই থাকতে পারবে। এটা সরকার কেন, এটা প্রাচীন যুগ থেকেই কিন্তু এটা হয়ে আছে। এটাকে কেউ পাল্টাতে পারবে না, না পারবে মুসলিমদের খেদাতে, না পারবে হিন্দুদের খেদাতে, না পারবে হিন্দু মুসলিমকে আলাদা করতে, না পারবে এই দেশ থেকে মানে কি বলবো, যাই হোক, বুঝতে পারছো, এই দেশটাই হচ্ছে আমাদের হিন্দু মুসলিম সমস্ত মানুষ নিয়ে। আমরা চেয়েছিলাম সরকারটা বদলাতে, কারণ তোমরা জানো অনেক কিছু। দেখো, কে কোন পার্টির সাপোর্টার সেটা বড় কথা নয়, যেহেতু জয় শ্রীরাম লিখেছি মানে হ্যাঁ, আমি বিজেপি সরকারকে মনে মনে চেয়েছিলাম। তো দেখা যাক, আমি কিন্তু কোনো পার্টি করি না, আমার কথা হচ্ছে দেখা যাক, 5টা বছর আমরা দেখি দেশের কতটা উন্নতি হয়। উন্নতি না হলে 5 বছর পরে আমরাই তো পাল্টাবো। আমরা তো জনতা, আমরা হচ্ছে জনতা জনার্দন, আমাদের হাতে সব কিছু আছে। আমরা কাকে সরকার করব, কাকে সরকার করব না, এটা আমাদের হাতে। এমনটা নয় যে বিজেপি আমি পার্টি করছি বলে আমি বিজেপি না, আমি চাচ্ছিলাম কেউ না কেউ আসুক। এই যে আমাদের এখানে এত অত্যাচার, এত রকম, মানে কি বলবো, আমি তো দেখেছি কলকাতায় অনেক মুসলিমরা বিজেপিকে সাপোর্ট করেছে, ভিডিওতে দেখেছিলাম। তো যাই হোক, পরিমাণটা কম, তবে সরকার যদি ভালো হয় তবে সবাই সাপোর্ট করবে। সরকার পাল্টাতে চাওয়া হয়েছে, হিন্দু মুসলিমকে নয়, আবারও বলছি। আর হ্যাঁ, 5 বছর পরে যদি দেখি যে আবারও সেমভাবে থাকছে আমাদের, তো আমরাই কিন্তু জনতা, আমরাই পাল্টাবো, তাই না? তাই এটাই বলবো, যেই সরকারই আসুক না কেন, সে বিজেপি আসুক বা কংগ্রেস আসুক বা সিপিএম আসুক, যেই আসুক না কেন, আমাদের দেশটা যাতে সুরক্ষা থাকে, আমাদের দেশের এক একটা অত্যাচারের, অন্যায়ের যেন বিচার হয়, প্রত্যেকটা মা, প্রত্যেকটা মেয়ে, তাদের মানে প্রত্যেকে যেন সেফ থাকে, তাই না? কিছু কথা তো রটায় যে টিএমসি মুসলিম, বিজেপি হিন্দু। দেখো, এই জিনিসগুলো কিন্তু মানুষই রটায়, এরা কিন্তু সরকার কিন্তু করে। টিএমসি ছিল, টিএমসি কি আমাদের হিন্দুদের জন্য কিছু করেনি? অবশ্যই করেছে। তো এখন বিজেপি সরকার এসছে, আমাদের মুসলিমদের জন্য কি করবে না? অবশ্যই করবে। এই অন্নপূর্ণা ভাণ্ডার, এটা কি শুধু আমরাই পাবো, মানে হিন্দুরাই পাবে? এটাও মুসলিমরা পাবে। তো যাই হোক, সরকার কিন্তু হিন্দু মুসলিম দেখে না, দেখে হচ্ছে কিছু মানুষ থাকে, তারা হিন্দু মুসলিমকে ভাগ করে দেয়। আরে বাবা, হিন্দু মুসলিম আমরা সবাই এক, হাত কাটলে আমাদের রক্ত লালই হবে। এই ধর্মটাকে এই মানুষই আলাদা করেছে। তো কি আর বলবো, এখানে কিছু বলার নেই। দোয়ার কিছুই গোছায়নি, বাজে এখন 2টো। আয়ুষ দেখো পুজো দিচ্ছে, বিছানা তুলিনি, এই ঘরের বিছানা তুলিনি, কি অবস্থা আজকে। দেখিও আমার ছেলেটা কেমন করে পুজো দিয়েছে, বাবা আগুনও ধরিয়েছে, দেখো কি সুন্দর করে পুজো দিচ্ছে। আমাকে বলে, মা দেখে আসো, একটু ভিডিও করে আসো তো, সবাই দেখবে। দেখো কত সুন্দর করে ফুল দিয়ে পুজো দিয়েছে। আস্তে আস্তে বড়ই হয়ে যাচ্ছে, কি বলো? চলো, আমার এখন অনেক কাজ আছে। যখন অনেক বেশি কাজ থাকে তখন না মনেই থাকে না যে বিছানাটাকে, মনেই থাকে না ক্যামেরাটাকে ফট করে অন করি, কাজ করি, বুঝতে পারলে? এই যে বিছানা পুরো গুছিয়ে নিয়েছি। আজকে বিছানা আর ঝেড়ে পাতিনি, আজকে উপরে উপরে পাতলাম, কারণ আজকে খুব মানে একটু বিরক্তি করছে আর কি। তো ওকে একটুখানি কাকিমাদের কাছে দিয়ে আসলাম, ওই বাড়িতে কাকিমাদের কাছে আবার থাকে, তো কখন আবার চলে আসে ফট করে, তো কাজগুলো তো আমাকে তাড়াতাড়ি সারতে হবে। সোফাটা গুছিয়ে নিলাম, বিছানাটা সুন্দর করে বেঁধে দিলাম। আর বিছানাটা দেখো কি পরিমাণ অবস্থা খারাপ, পুরো ডাউন হয়ে গেছে এইখানটা, মানে ঢুকে গেছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা বিশ্বাস করছো না হয়তো, 1 মিনিট। এই দেখো, এই দেখতে পাচ্ছ কতটা ডাউন হয়েছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। এই যে এটা,
আশা করি বুঝতে পারছো, এটা কিন্তু পুরো ডাউন হয়ে গেছে, ঢুকে গেছে, বসলেই নেমে যায়। এই যে এগুলো ভেঙে গেছে, হ্যাঁ জয়েন খুলে গেছে, ভেঙে তো যায়নি, জয়েন খুলে গেছে। তো এই বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিলাম, কাপড় বার হলো এতগুলো, সেদিনেরও এক বালতি কাপড় কিন্তু আমার আছে, আমি জানি না কালকে সকাল সকাল উঠে আমার কাপড় ধুতে হবে। আর এই ঘরের বিছানাটা পেতে নিলাম, মশারি উঠালাম এই 3:30টার দিকে। ভাবো তাহলে, চলো এবারে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে রান্নাঘর মুছবো, ঘর মুছবো। আয়ুষের বাবারা চলে এসেছে টাইলস নিয়ে, আর এদিকে দরজারও মিস্ত্রি চলে এসেছে। যে দরজাটা এতদিন ধরে মানে লাগানো হয়নি, সেই দরজাটা আজকে ফাইনালি লাগানো হচ্ছে। তো যাই হোক, আজকের কথাতে কারো মনে যদি আমি কষ্ট দিয়ে থাকি ক্ষমা করে দিও, ক্ষমার চোখে দেখো। আমাকে বলা হচ্ছে বলেই আমি আজকে এই কথাগুলো বলতে বাধ্য হলাম। তো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি, হালকা এডিট করলাম, মানে বড় ব্লগ আজকে এখনও এডিট হয়নি, অর্ধেক এডিট করেছি। একটু বিকেলের দিকে ছাড়ার ইচ্ছা আছে, মানে সন্ধ্যের দিকে, তাই একটু লেট করেই এডিটটা করছি, একটু রেস্ট নিচ্ছি। অনেক কাজ ছাড়লাম, খুশকে এইমাত্র দিয়ে গেল আমার ননদ। তো যাই হোক, 1-1.5 ঘন্টা নিয়েছে আমার, 1-1.5 ঘন্টায় মোটামুটি ঘর দোয়ার মোছা মুছি সব হয়ে গেছে, কিন্তু কাপড় ধুতে পারিনি, কাপড় সকালে উঠে ধোবো। তো এখন খিদে পেয়েছে, তো এখন ভাত খাবো। আয়ুষের বাবা আসলো, ওই যে ওইখানে মিস্ত্রিরা কাজ করছে, দেখো দরজা লাগাচ্ছে। চলো কি রান্নাটা তো তখন দেখালাম তোমাদের, এখন খাবো। শুভ সন্ধ্যা, সন্ধ্যের সময় চলে আসলাম দীপিকা ভাইদের বাড়িতে। দেখো আসলে সারাদিন আজকে প্রচুর কাজ ছিল বাচ্চা নিয়ে, মানে আমি করতেই পারছিলাম না, সারাদিন এত স্ট্রেস গেছে আর ভাল লাগছিল না। সন্ধ্যেবেলা বাচ্চাকে ঘুম পাড়িয়ে একটু দীপিকা ভাইদের বাড়িতে আসলাম, একটু চা খাবো। এখন এখানেই এডিট করছি, মানে এখনও ভিডিও দিইনি, মানে ওই যে কালকে যেদিন ভিডিও রাতের বেলা গেল না, ওই দিনের ভিডিও এটা। ওদের বাড়িতে এসেই হালকা এডিট করলাম, গল্প করছি, এডিট করছি। তারপরেও ভাবতে পারিনি যে এত রাতে ভিডিওটা দিতে পারবো, মানে এডিট করতে ইচ্ছে হচ্ছিল না, শরীর এতটা টায়ার্ড হয়ে গেছে। তো যাই হোক, এখানে এসে চাটা সবশেষে এটাই বলবো, যে সরকারি আসুক না কেন, আমাদের যেন দেশের ভালো হয়, দেশের যেন শান্তি।